এইচএসসি বাংলা প্রথম পত্র বিদ্রোহী কবিতা। মাত্র 20 মিনিটেই হবে বস। যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে, কারণ 20 মিনিটে তুমি শিখবে গল্পের গুরুত্বপূর্ণ লাইন ও ব্যাখ্যা, প্রতিটি চরিত্রের সম্পূর্ণ বিশ্লেষণ, মূল বক্তব্য সহজ কথায়, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীলের সহজ ভাষায় উত্তর, গল্পের গুরুত্বপূর্ণ কঠিন লাইন এবং এই লাইনের ব্যাখ্যা, যা তুমি আর কোথাও পাবে না। তুমি জাস্ট এটা যদি শুনলেই তুমি দেখবে এই কবিতার মোটামুটি অনেক অংশ তুমি বুঝে গিয়েছো এবং যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। কবিতাটা সম্পর্কে জেনে নেই। বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের একটা শ্রেষ্ঠ কবিতা। এই কবিতায় কবি আত্মজাগরণে উন্মুখ হয়ে আপন সত্তার সগৌরব প্রকাশ ঘটিয়েছেন। নিজের যে সত্তা, এই সত্তার প্রকাশ তিনি ঘটিয়েছেন এই বিদ্রোহী কবিতার মাধ্যমে। কবিতাটির মধ্যে তিনি ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, এই কবিতাটা লেখা হয়েছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ আর বিদ্রোহ প্রকাশ করতে গিয়ে। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনি দুটা জিনিস বলছেন, ক্ষোভ এবং বিদ্রোহ প্রকাশ করতে তিনি এই কবিতাটি লিখেছেন। এখানে তিনি একজন বীর হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তাহলে কী হিসেবে উপস্থাপন করেছেন? বীর হিসেবে। এবং তিনি এই বীর হিসেবে উপস্থাপন করতেন কোনো কিছুরই পরোয়া করেন না, তিনি কোনো কিছুরই পরোয়া করেন না। আর এই তা করতে গিয়ে তিনি বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস, পুরাণ থেকে উপকরণ অনুষঙ্গ নিয়ে নিজের বিদ্রোহী সত্তার রূপদান করেছেন। তাহলে ধর্ম থেকে, ঐতিহ্য থেকে, ইতিহাস থেকে, পুরাণ থেকে বিভিন্ন উপকরণ আর অনুষঙ্গ নিয়ে নিজের বিদ্রোহী সত্তাকে তিনি এর মাধ্যমে রূপদান করেছেন। কবি এই কবিতায় তার দুটি সত্তাকে তুলে ধরেছেন। কয়টা সত্তাকে তুলে ধরেছেন? দুইটা সত্তাকে তুলে ধরেছেন। একটি হলো তার আত্মমানবতার প্রতি প্রেম, আর একটা হচ্ছে বিদ্রোহী সত্তা। দুইটা সত্তা তুলে ধরেছেন, আত্মমানবতার প্রেম আর একটা হচ্ছে বিদ্রোহী সত্তা। এই বিদ্রোহী সত্তার অকুত ভয়, মানে যে ভয় পায় না এবং অন্যায়ের বিরুদ্ধে বিধ্বংসী, মানে অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করবে। এই বিদ্রোহী সত্তাটা অকুত ভয়, কিছুকেই ভয় পায় না এবং অন্যায়ের বিরুদ্ধে সে অনেক বিধ্বংসী রূপ ধারণ করে। তার এই বিদ্রোহ অসাম্যের বিরুদ্ধে হচ্ছে তার এই বিদ্রোহ, এবং আত্মমানবতার পক্ষে আশার আলো দেখায়। এই বিদ্রোহী সত্তার একমাত্র লক্ষ্য হচ্ছে অত্যাচারের অবসান ঘটানো। তাহলে বিদ্রোহী সত্তার একমাত্র লক্ষ্য কি? অত্যাচারের অবসান ঘটানো। আর তাই তিনি ঘোষণা করেন, যতদিন পর্যন্ত উৎপীড়িতের ক্রন্দন রোল বন্ধ হবে না, যতদিন পর্যন্ত উৎপীড়িতের, যারা অত্যাচারিত হয়েছে, তাদের কান্না বন্ধ হবে না, ততদিন পর্যন্ত এই বিদ্রোহী সত্তার লক্ষ্যে অবিচল থাকবে। বিদ্রোহী সত্তা তার কাজ যেটা, সেটা করতেই থাকবে, তার লক্ষ্যে অবিচল থাকবে। এই যে অত্যাচারিত যারা হয় তাদের কান্না, তার মানে উৎপীড়িতের ক্রন্দন রোল যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তার এই বিদ্রোহ সত্তা লক্ষ্যে অবিচল থাকবে। মেইন বইয়ের শব্দার্থ আর টিকাগুলো দেখবে। এর বাহিরেও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ। নতশির মানে মাথা নিচু করা, এখানে কবির মাথা উঁচু দেখে হিমালয় পর্বতের শীর্ষ চূড়াও মাথা নত করে, এটা বোঝানো হয়েছে। চিরদুর্দম মানে দমন করা কঠিন এমন। দুর্বিনীত মানে ভদ্রতা জানে না এমন। নৃশংস, নির্দয়, নিষ্ঠুর। সাইক্লোন ঘূর্ণিঝড়। পৃথি মানে পৃথিবী। রণতুর্য মানে দামামা ঢাক জাতীয় রণবিদ্যার বিশেষ বাদ্যযন্ত্র আর কি। ভাসমান মাইন স্থলে বা জলের তলায় সমুদ্রের উপরে ভাসমান বিস্ফোরক। ধর্মরাজের দণ্ড, যমের অন্য নাম ধর্মরাজ, তিনি দণ্ডের সাহায্যে জীবের প্রাণ সংহার করেন। দাবানল, গ্রীষ্মকালে বনাঞ্চলে গাছের শুকনো ডালের পরস্পরের সাথে ঘর্ষণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উন্মন, অন্যমনস্ক, আনমনা, উদাস। নিখিল মানে সমগ্র, অখিল মানে সমগ্র বা সমস্ত। বিদ্রোহী কবিতার পরিচিতি। রচয়িতা কাজী নজরুল ইসলাম। উৎস হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থে থেকে নেওয়া হয়েছে নামকরণ। বিষয়বস্তুকে উপজীব্য করে। আর রূপশ্রেণী হচ্ছে কবিতা। ভাষা রীতি হচ্ছে সাধু ও চলিত ভাষা। আর বিষয়বস্তু ভালো করে পড়ে যাবে। বিষয়বস্তু কি? ঔপনিবেশিক ভারতবর্ষে, মানে ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে অত্যাচারী শাসকবর্গের বিরুদ্ধে, যারা অত্যাচার করতে, এরকম শাসকদের বিরুদ্ধে কবির বিদ্রোহী সত্তার সগর্ভ প্রকাশ ঘটেছে এই কবিতা। তার মানে এই কবিতার বিষয়বস্তু হচ্ছে বিদ্রোহী সত্তার সগর্ভ প্রকাশ। কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল।
কাব্যগ্রন্থগুলো মনে রাখার কৌশল এখানে দেওয়া আছে। এই বাক্যের মাধ্যমে তুমি কাব্যগ্রন্থগুলো মনে রাখবে। মৃত্যু, ছায়ানট, চক্রবাক, অগ্নিবীণা, বিষের বাসী, প্রলয় শিখা, সিন্ধু হিন্দোল, এগুলো হচ্ছে তোমার তার বিখ্যাত কাব্যগ্রন্থ। উপন্যাস হচ্ছে কোহেলিকা, মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল। গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এগুলো হচ্ছে তার গল্পগ্রন্থ। আর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে দুর্দিনের যাত্রী, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। এগুলো হচ্ছে মনে রাখার জন্য সহজ কৌশল। এখানে হচ্ছে উপন্যাস, গল্প, প্রবন্ধগুলো মনে রাখার জন্য একটা কবিতা আকারে দিয়ে দেওয়া আছে যে দুর্দিনের যাত্রী আমি, বাঁধনহারা, ব্যথার দানে, মৃত্যু ক্ষুধা, তারপর রাজবন্দির জবানবন্দি, শিউলিমালা, রিক্তের বেদন, তারপরে কুহেলিকা, যুগবাণী, এগুলো হচ্ছে তার উপন্যাস, গল্প, প্রবন্ধ মনে রাখার সহজ উপায়। মোটা হরফে গল্পগ্রন্থ আর ইটালিক হরফে দেওয়া আছে উপন্যাস, আর নিচে দাগ দেওয়া যেগুলো সেগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। তাহলে ইম্পর্টেন্টগুলো সব একসাথে কবিতার মাধ্যমে তুমি পড়ে ফেলতে পারবে। পুরো কবিতার খুঁটিনাটি এখন আমরা আলোচনা করব। বিদ্রোহী কবিতাটি সংকলিত হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ। বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় বিজলি পত্রিকায়, এবং এই পত্রিকাটা ছিল সাপ্তাহিক একটা পত্রিকা, মানে প্রত্যেক সপ্তাহে প্রকাশিত হইতো। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। এই কবিতা প্রকাশের মধ্য দিয়ে নজরুলের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে, তিনি পরিচিতি পান বিদ্রোহী কবি হিসেবে। কবির দৃষ্টিতে চির উন্নত শির, সবচেয়ে উন্নত শির বা মাথা হচ্ছে বীরের মাথা। হিমাদ্রি বা হিমালয় শির অবনত হয়, তার মানে হিমালয়ের মাথা নত হয়ে যায় তার গর্বিত শির প্রত্যক্ষ করে। তার মানে কার গর্বিত শির বা কার মাথার দেখে? সেটা হচ্ছে বিদ্রোহীর বীরের মাথা দেখে। তার মানে হিমালয়ের মাথা অবনত হয় বীরের মাথার কাছে। বীরের ধর্মের প্রতীক কবি, চির দুর্দম, দুর্বিনীত এবং নৃশংস। বীর ধর্মের প্রতীক কবির তিনটা বৈশিষ্ট্য এখানে বলছে, চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। এই তিনটা শব্দের অর্থ আমরা একটু আগে দেখে এসেছিলাম। মহাপ্রলয়ের নটরাজ তিনি, রূপ তার সাইক্লোনের মতন বিধ্বংসী। তার রূপ কীরকম? সাইক্লোনের মতন বিধ্বংসী। সাইক্লোন যেমন সব কিছু বিধ্বংস করে দিয়ে যায়, তার রূপটাই হচ্ছে সেরকম বিধ্বংসী। আর এখানে যে নটরাজ বলছে, নটরাজ হলেন প্রলয় সৃষ্টিকারী দেবতা শিব। প্রলয় সৃষ্টিকারী দেবতা শিবকে বোঝানো হয়েছে এখানে নটরাজ হিসেবে। এখানে নটরাজের প্রসঙ্গে এসেছে বিদ্রোহী কবির বিধ্বংসী রূপ বোঝাতে। নটরাজের প্রসঙ্গে এসেছে বিদ্রোহী কবির বিধ্বংসী রূপ বোঝানোর জন্য। কবির বিদ্রোহী সত্তা আবদ্ধ নয় জাগতিক কোনো বন্ধন, নিয়ম, কানুন, শৃঙ্খলার বেড়াজালে। তার মানে কবির বিদ্রোহী সত্তাকে কোনো কিছুতে আবদ্ধ করা যায় না। তিনি তার সত্তাকে কোনো আবদ্ধ করেন নাই জাগতিক কোনো বন্ধনের কাছে, নিয়মের কাছে, কানুনের কাছে, শৃঙ্খলার কাছে বা শৃঙ্খলার বেড়াজালের মধ্যে। কবি মানেন না অসাম্য সৃষ্টিকারী আইন। যেই আইনে অসাম্য সৃষ্টি হয় এই ধরনের আইন কবি মানেন না। অন্যায়ের বিরুদ্ধে তিনি টর্পেডো বা ভাসমান মাইনের মতন প্রাণঘাতী। টর্পেডো বা হচ্ছে ভাসমান মাইন যেমন যে কোনো কিছুকে ধ্বংস করে উড়িয়ে ফেলে প্রাণঘাতী, ঠিক তেমনি কবি অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রাণঘাতী। কার মতন? টর্পেডো বা ভাসমান মাইনের মতন প্রাণঘাতী। দুর্যোগটি হলো হচ্ছে জটাধারী শিবের অপর নাম। শিবের অপর নাম হচ্ছে এটা। এই উপমাটি ব্যবহার করা হয়েছে কবির বিদ্রোহী সত্তাকে বোঝানোর জন্য। এই উপমাটি দ্বারা কবির বিদ্রোহী সত্তাকে বোঝানো হয়েছে। কবির বিদ্রোহী সত্তা ঝড় তোলে অকাল বৈশাখের মতন। তাহলে ঝড় কিভাবে তোলে তার বিদ্রোহী সত্তা? অকাল বৈশাখের মতন। অকাল বৈশাখী মানে হঠাৎ করে বৈশাখী ঝড়ের মতন তার বিদ্রোহী সত্তা ঝড় তোলে। এখানে বৈশাখীর ঝড় কবির ক্ষিপ্রতার প্রতীক। ক্ষিপ্রতার প্রতীক হচ্ছে এখানে বৈশাখীর ঝড়। বৈশাখীর ঝড় দ্বারা কবির ক্ষিপ্রতার প্রতীক বোঝানো হয়েছে। কবি নিজেকে অভিহিত করেছেন বিদ্রোহী বলে। কবি নিজেই নিজেকে অভিহিত করেছেন বিদ্রোহী বলে, এবং বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র হিসেবে। তিনি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র হিসেবে এখানে ওনাকে অভিহিত করেছেন। কবির দৃষ্টিতে তিনি সৃষ্টি, ধ্বংস, লোকালয়, শ্মশান, অবসান, নিঃশ্বাবসানও তিনি। তার মানে সৃষ্টি তিনি, ধ্বংস তিনি, লোকালয় তিনি, শ্মশান তিনি, অবসান তিনি, নিঃশ্বাবসানও তিনি, সব কিছুই তিনি। এটা হচ্ছে কবির দৃষ্টিতে তিনি নিজেকে এগুলো সব মনে করেছেন, তিনি এগুলো সব। বিদ্রোহী কবির এক হাতে শোভা পায় বাঁকা বাঁশের বাঁশরি।
তাহলে বিদ্রোহী কবির এক হাতে শোভা পায় কি বাঁকা বাঁশের বাঁশরি, আর অন্য হাতে হচ্ছে তার রণতুর্য। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে রণতুর্য। এই যে বাঁশের বাঁশরি, এই বাঁশের বাঁশরি হচ্ছে প্রেম ও সাম্যের ইঙ্গিতবাহী। তাহলে প্রেম এবং সাম্যের ইঙ্গিতবাহী হচ্ছে এই বাঁশের বাঁশরি। কবি কুর্নিশ করেন, অভিবাদন দেন বা সালাম জানান কাকে? আপনাকে, মানে নিজেকে। কবি কুর্নিশ করেন কেবল আপনাকে, অন্য কাউকে নয়। তার বিধ্বংসী রূপ ফেরেশতা ইসরাফিলের সিংহার মতন। তার বিধ্বংসী রূপের সাথে রূপটাকে তুলনা করা হয়েছে ফেরেশতা ইসরাফিলের সিংহার মতন। পিনাক পানি শিবের ত্রিশূলের মতন, পিনাক পানি শিবের ত্রিশূলের মতন, দাবানলের দাহের মতন, পরশুরাম খ্যাপা দুর্বাসা চেঙ্গিস খানের মতন। তাহলে এখানে অনেকগুলো উপমা, বিধ্বংসী রূপকে বোঝানোর জন্য অনেকগুলো উপমা ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে ফেরেশতা ইসরাফিলের সিংহা, পিনাক পানির শিবের ত্রিশূল, দাবানলের দাহ, পরশুরাম খ্যাপা দুর্বাসা এবং চেঙ্গিস খানের মতন বিধ্বংসী। তার মানে বিধ্বংসী রূপ ব্যাখ্যা করার জন্য এখানে 1 2 3 4 5 6টা উপমা ব্যবহার করা হয়েছে। তার এই বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে, তিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন, বঞ্চিত আর্তমানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বঞ্চিত এবং আর্তমানবতার পক্ষে এবং শান্তির লক্ষ্যে, বঞ্চিত আর্তমানবতার পক্ষে এবং শান্তির লক্ষ্যে তার এই বিদ্রোহ। বিধবার বুকে তিনি ক্রন্দন শ্বাস, বিধবা যে তার বুকে তিনি ক্রন্দন শ্বাস, আর হুতাশির হাহুতাশ, যে হুতাশ তার তিনি হাহুতাশ, আর সঞ্চিত ব্যথা তিনি গৃহহারা পথবাসী পথিকের। সঞ্চিত ব্যথা, জমে থাকা ব্যথা হচ্ছে তিনি গৃহহারা পথবাসী পথিকের। কবির এই বিদ্রোহী সত্তার কল্যাণী রূপ পথিক কবির রাগিনীর মতন। তার যে বিদ্রোহী সত্তার কল্যাণী রূপটা, এই রূপটা হচ্ছে পথিক কবির রাগিনীর মতো, মরু নির্ঝর মতন। উপমানগুলো খেয়াল করো। পথিক কবির রাগিনীর মতন, মরু নির্ঝরের মতন, গ্রিক দেবতা অরফিয়াসের বাঁশির মতন, শ্যামের হাতের বাঁশির মতন, শ্যামলিমার ছবির মতন প্রশান্তিদায়ক। তার বিদ্রোহী সত্তার কল্যাণী রূপ ব্যাখ্যা করেছেন 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বিষয় দিয়ে উনি ব্যাখ্যা করেছেন। তাহলে এই শব্দগুলো তোমার যখন অ্যান্সার করবে এই জিনিসগুলো তোমার থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে তুমি কবিতাটা পড়েছ। কবি পরাধীন জগৎকে উপড়ে ফেলতে চান নবসৃষ্টির আনন্দে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। তাহলে পরাধীন জগৎকে তিনি উপড়ে ফেলতে চান কেন? সেটা হচ্ছে নবসৃষ্টির আনন্দে, নতুন কিছু সৃষ্টির আনন্দে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এটা করতে চান। কবি শান্ত হবেন যেদিন অত্যাচারীরা সব ধ্বংস হয়ে যাবে, তাদের উৎপীড়ন অত্যাচার যেদিন বন্ধ হয়ে যাবে তখন তিনি রণক্লান্ত হবেন। তার মানে তখন এই যুদ্ধ থেকে তিনি বিরতি নেবেন, তখন তিনি ক্লান্ত হবেন। অত্যাচারীকে ধ্বংস না করার আগ পর্যন্ত, উৎপীড়ন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে তার আগে তিনি ক্লান্ত হবেন না, রণক্লান্ত হবেন না তিনি। বিদ্রোহী কবিতা থেকে ইম্পর্টেন্ট ঘ এবং ক্ষয়ের জন্য কিছু সৃজনশীল ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার আসে। এখানে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে। এখানে গুরুত্বপূর্ণ 7টা প্রশ্ন দেওয়া আছে। সাধারণত এই ধরনের প্রশ্নগুলি সৃজনশীলে ঘতে ঘুরিয়ে ফিরে আসে। আমরা এই প্রশ্নগুলো দেখব এবং এর উত্তরগুলো দেখব। বিদ্রোহী কবিতাটা হচ্ছে কবির নিজ অভিজ্ঞতা এবং আত্মদর্শনের ফল। এই কবিতাটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে বুঝতে হবে নজরুল যখন ছিলেন সেই সময়কার সমাজ ব্যবস্থা ও পরিবেশ পরিস্থিতি কি কেমন ছিল। 1899 সালে একটা পরাধীন দেশে তিনি জন্মগ্রহণ করেন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তখন চলতেছিল চরম দুঃসময়। চারিদিকে, একদিকে হচ্ছে দারিদ্র্যের কষাঘাত, গরিবদের হচ্ছে কষ্ট, অপরদিকে ধনী গরিবের ভেদাভেদ এবং জাতি, উচ্চ জাতি নিচু জাতির বিভিন্ন ধর্মের বৈষম্য সমাজ ব্যবস্থাকে একবারে ভঙ্গুর করে তুলেছে তখন। এবং ব্রিটিশরা শোষণ এবং পরাধীনতার গ্লানি সে সময় নজরুলকে ভাবিয়ে তুলেছিল। ব্রিটিশদের শোষণ, অত্যাচার এবং এই পরাধীনতার গ্লানি নজরুলকে ভাবিয়ে তুলেছিল। সংঘাতের কারণেই সমাজ সচেতন, এই ধরনের সংঘাতের কারণেই সমাজের ব্যাপারে সচেতন কবি এই অবস্থা থেকে উত্তরণ চেয়েছিলেন, মুক্তি চেয়েছিলেন। তার এই চাওয়াটা তার সমস্ত লেখাতে, গানে, কবিতায় স্পষ্ট ছাপ রেখে গিয়েছে। তাছাড়া ব্যক্তি জীবনেও তিনি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়টা তিনি কাছ থেকে দেখেছেন। এজন্য তিনি হচ্ছে এই কবিতাতে এই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। পরাধীনতা,
অপশাসন, দাসত্ব, অন্যায়, অসাম্য, উৎপীড়ন এই সবগুলোই হচ্ছে এই বিদ্রোহের উৎস। ব্রিটিশদের পরাধীনতা, তাদের অপশাসন এবং দাসত্বের শৃঙ্খল, চারিদিকে অন্যায়, অসাম্য এবং অত্যাচার, উৎপীড়ন এসবগুলোই বিদ্রোহের উৎস। এবং এই বিদ্রোহ বৈষম্যহীন নতুন পৃথিবীর জন্য এই বিদ্রোহ আবশ্যক ছিল। নজরুলের দর্শন তাই প্রত্যক্ষ অভিজ্ঞতার ফলাফল। যেহেতু তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রত্যক্ষ অভিজ্ঞতাটা তার মধ্যে ছিল, তার আত্মসত্যেরই প্রতিরূপ এখানে ছিল। এই চেতনা ধারণ করেই আলোচ্য কবিতাতে কবি সকল অন্যায়, অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তার এই বিদ্রোহ বা দ্রোহ আর্তমানবতার পক্ষে, মানবতার পক্ষে এবং পরাধীনতা, বৈষম্যের বিরুদ্ধে একটা আলোকবর্তিকার মতন ছিল। যা কিছু নষ্ট, পুরাতন, কুসংস্কারাচ্ছন্ন কবির দ্রোহ সেসব কিছুর বিরুদ্ধে। নষ্ট, পুরাতন, কুসংস্কারাচ্ছন্ন কবির দ্রোহ এই সব কিছুর বিরুদ্ধেই। প্রথাবদ্ধ জীবন এবং শৃঙ্খলাকে ভেঙে নতুন করে গড়তে চান তিনি। যে এই যে সমাজ কাঠামো, এখানে অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, শোষণ থাকবে, পরাধীনতার গ্লানি থাকবে, ধনী গরিবের বৈষম্য থাকবে, জাতিতে জাতিতে ভেদাভেদ থাকবে, ধর্মের ভেদাভেদ থাকবে, এই যে প্রথাবদ্ধ জীবন, এই শৃঙ্খলাকে উনি ভেঙে নতুন করে গড়তে চান। তার বিশ্বাস এই দ্রোহই একদিন পরাধীন জাতিকে পৌঁছে দেবে মুক্তির সীমানায়। তাহলে এই দ্রোহ বা বিদ্রোহ পরাধীন জাতিকে কোথায় পৌঁছে দিবে? মুক্তির সীমানায়। এই আত্মসত্যকে নিজে যে সত্যটা অনুধাবন করেছেন, ধারণ করেই কবিতাটিতে তিনি ঘোষণা করেছেন, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আমি সেই দিন এই বিদ্রোহ থেকে শান্ত হব, যেখানে যারা অত্যাচারিত হয়েছিল তাদের কান্না আকাশে বাতাসে আর শোনা যাবে না। সেদিন আমি এই বিদ্রোহ ছেড়ে দিব, আমি সেদিন শান্ত হব, আমি সেদিন রণে ভঙ্গ দিব। এই লাইনটি থেকে বোঝা যায় কবিতাটিতে কবি বিদ্রোহের কথাই শুধু বলেন নাই, আবার মানব প্রেমের জয়গানও গেয়েছেন। বিষয়টি আরও স্পষ্ট হয় কবিতার আরেকটা লাইন যদি আমরা পড়ি সেটার মধ্য দিয়ে। কবি সেখানে বলেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। সত্যিকার অর্থেই কবি এখানে কি বলেছেন? বিদ্রোহর কথা বলেছেন, আবার মানব প্রেমের জয়গানও করেছেন। কবি এই দ্রোহের সঙ্গে মানব প্রেমের চেতনাকে ধারণ করেছিলেন। আর এই প্রেম দ্রোহ মৌলিক প্রেরণা ছিল তার স্বোপার্জিত আত্মদর্শন, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবার মুক্তি, সর্বাঙ্গীন মুক্তি। কি থেকে মুক্তি? পরাধীনতা, অপশাসন, দাসত্ব, অন্যায়, অসাম্য, উৎপীড়ন এই সবগুলো থেকে মুক্তির জন্যই তিনি বিদ্রোহ শুরু করেছিলেন, যেখানে একটা বৈষম্যহীন নতুন পৃথিবী তিনি পাবেন। এই প্রশ্নগুলো সৃজনশীলে বিভিন্নভাবে আসে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আসে, কবির আত্মপরিচয়ের স্বরূপ এখানে বিশ্লেষণ করতে বলে। এই কবিতায় কবি সগর্বে নিজের আত্মপরিচয় দান করেছেন। এখানে তিনি বীরের ধর্মের অনুসারী। তার জাগ্রত প্রকাশ ঘটেছে আমি শব্দের ভেতর দিয়ে। কবি এই আমি সত্তার তার আত্মদর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত। হৃদয়বৃত্তির উজ্জীবনেই তার মুক্তি ঘটে। সঙ্গত কারণেই জাতীয় জীবনের পরাধীনতা, দাসত্ব, বিচিত্র টানাপোড়েন তাকে নাড়া দিয়েছিল প্রবলভাবে। কবির স্বাধীন সত্তা এই পরাধীনতা এবং দাসত্বের শৃঙ্খলকে ভাঙতে চেয়েছে যে কোনোভাবেই। এরই সদম্ভ প্রকাশ ঘটেছে এই কবিতাটিতে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্যায়, অসাম্যের বিরুদ্ধে কবির দ্রোহের স্বরূপ। কবি কাজী নজরুল ইসলাম জন্ম নিয়েছিলেন পরাধীন ভারতবর্ষে। জাতীয় জীবনের রাজনৈতিক টানাপোড়েনে প্রভাবিত করেছিল সমাজকেও। ফলে সমাজ ছিল বৈষম্য, অশিক্ষা, বিভাজনের বেড়াজালে আবদ্ধ। প্রাসঙ্গিকভাবেই তার দাগ কাটে কবির মনে। তিনি যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না এই অচলায়তনকে। সঙ্গত কারণেই সমাজ সচেতন কবি লেখনী ধারণ করেন এর বিরুদ্ধে। তাই তার এই দ্রোহ, বৈষম্য, পরাধীনতার বিরুদ্ধে শান্তিকামী মানুষের পক্ষে এক আশার আলো ছিল। কবি চেতনার প্রেম এবং দ্রোহের সহ অবস্থানের স্বরূপ। কবির যে এই বিদ্রোহী কবিতায় চেতনার মধ্যে প্রেম এবং বিদ্রোহ দুইটাই একসাথে অবস্থান করতেছিল, তার স্বরূপ বা তার প্রকৃতিটা কী ছিল? কবিতাটিতে কবি বলেছেন, মম এক হাতে আমার বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। প্রকৃত অর্থে কবি নজরুল ছিলেন প্রেম ও বিদ্রোহের কবি বা দ্রোহের কবি।
তার আত্মদর্শনের মূলে ছিল মানবপ্রেম, সাম্যবাদী চেতনা। এ কারণেই তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের হয়ে উঠতে পেরেছিলেন। মানুষও বাঁচে তাকে ভালোবেসেছিল অন্তর থেকে, পাশাপাশি এ চেতনা থেকে তিনি দ্রোহ করেছিলেন সকল অন্যায় অসাম্যের বিরুদ্ধে। অর্থাৎ তার আত্মদর্শনই প্রেম দ্রোহ এই দুয়ের মৌলিক প্রেরণা। সেদিক থেকে দেখলে এদের মধ্যে উদ্দেশ্য কোনো প্রভেদ নেই। আর তাই প্রেম আর দ্রোহ এই আপাত বিপরীতধর্মী দুইটা বিষয় নজরুলের চেতনায় একই সঙ্গে উদ্ভাসিত হতে পেরেছিল। কিছু ব্লকবাস্টার গুরুত্বপূর্ণ কঠিন লাইনের ব্যাখ্যা। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখরে হিমাদ্রির। নেহারি শব্দের অর্থ এখানে প্রত্যক্ষ করে, আর হিমাদ্রি হলো হিমালয়। কবি বিরচিত আত্মধর্ম প্রকাশিত হয়েছে। তিনি মনে করেন তার এই উন্নত গর্বিত শির প্রত্যক্ষ করে হিমালয়ের চূড়াও মাথা নত করে। অর্থাৎ একজন বিদ্রোহীর উন্নত গর্বিত মাথা দেখে হিমালয়ের চূড়াও বা মাথাও অবনত হয়ে যায়, এই জিনিসটা বোঝানো হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, মহাপ্রলয় আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। নটরাজ মহাদেব শিবের আরেক নাম। এই রূপে তিনি নৃত্যের ছন্দে সব কিছু ধ্বংস করেন। এই অংশে বিদ্রোহী কবি নিজেকে প্রলয় সৃষ্টিকারী দেবতা শিবের সঙ্গে তুলনা করেছেন। আরেকটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবির বিদ্রোহ পরাধীনতা, অন্যায় অসাম্যের বিরুদ্ধে আর এই অসাম্য সৃষ্টিকারী সকল আইন নিয়মকানুন শৃঙ্খলার বেড়াজালকে তিনি অতিক্রম করে চলেন। আমি ধৈর্যটি, আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। জটাধারী শিবের অপর নাম হচ্ছে দুর্যোট্টি। এর এলোকেশ হলো তার কেশ বা চুল এলানো। এখানে এলানো চুলের সাথে অকাল বৈশাখীর ঝড়ে তুলনা করা হয়েছে। দ্বিতীয় চরণটিতে উল্লেখিত সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র। কবি এখানে নিজেকে বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র বলে নিজেকে অভিহিত করেছেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। তুর্য হচ্ছে প্রাচীন রণবিদ্যা বিশেষ। এখানে বাঁকা বাঁশের বাঁশরি কবির প্রেম সাম্যবাদী মনোভাবের ইঙ্গিত বহ করে, আর রণতুর্য তার বিদ্রোহী সত্তার প্রতীক। কবি এখানে একই সঙ্গে প্রেম এবং দ্রোহের প্রতিমূর্তি। আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। ইসরাফিল হচ্ছেন পবিত্র কোরআনে উল্লেখিত একজন ফেরেশতা। তার সিঙ্গার ফুঁকেই প্রলয় সংঘটিত হবে, মহাযজ্ঞ ধ্বংস সংঘটিত হবে। প্রলয় সৃষ্টিকারী ফেরেশতার সিঙ্গার প্রতীক কবি এখানে তার বিধ্বংসী রূপটিকে উন্মোচন করেছেন। আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণয়নাথ প্রচণ্ড। দেবতা বিষ্ণুর 4 হাত। তার এই 4 হাতে থাকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এখানে শঙ্খ মঙ্গলের প্রতীক, চক্র গদা বিধ্বংসী ক্ষমতার প্রতীক। এ সকল অস্ত্র দিয়ে তিনি অপশক্তির বিনাশ ঘটিয়ে মঙ্গল প্রতিষ্ঠা করেন। এই আলোচ্য কবিতায় শঙ্খ এবং চক্রের সঙ্গে নিজের তুলনা করে কবি শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানকে স্পষ্ট করেছেন। আমি ক্ষেপা, আমি দুর্বাসা, আমি বিশ্বমিত্র শিষ্য। দুর্বাসা, বিশ্বমিত্র প্রাচীন ভারতের 2টা বিশিষ্ট মুনি আর ঋষি। দুর্বাসা আর বিশ্বমিত্র তারা প্রাচীন ভারতের মুনি আর ঋষি। বিশ্বমিত্রের শিষ্য হচ্ছে দুর্বাসা, ছিলেন প্রচণ্ড রাগী। আলোচ্য কবিতার দুর্বাসার সঙ্গে নিজের তুলনা করে কবি অন্যায়ের বিরুদ্ধে নিজের ক্রোধের স্বরূপ উন্মোচন করেছেন, যে তার মতনই তিনি রাগী, অন্যায়ের বিরুদ্ধে তিনি এরকম রাগ দেখান।